আমাদের দেশে এখন কিছু ঘটলেই কে ঘটিয়েছে? ফ্যাসিস্টের দোসর ঘটিয়েছে। কে ষড়যন্ত্র করছে? শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রে ইন্ধন কে দিচ্ছে? ইন্ডিয়া ইন্ধন দিচ্ছে। এই যে একটা কমন ডায়লগ তৈরি হয়েছে, এই যে একটা ট্যাগিং এর রাজনীতি চলছে, এই যে দায় সারা রাজনীতি চলছে, এটা কিন্তু বাংলাদেশে নতুন না। বাংলাদেশে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। তো সেটাই এখন চলছে। কোনো কিছু হওয়া মানেই সেখানে ফ্যাসিস্টের আলামত পাওয়া, কোনো কিছু ঘটা মানেই সেখানে শেখ হাসিনার ষড়যন্ত্র খুঁজে পাওয়া, সেখানে ইন্ডিয়ার ইন্ধন খুঁজে পাওয়া। কার সাথে কার পরকীয়া হচ্ছে সেখানে ফ্যাসিস্টের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। কার সাথে কার তালাক হয়ে যাচ্ছে সেখানে ফ্যাসিস্টের গন্ধ। কার টয়লেট ভেঙে পড়ছে, ফ্যাসিস্ট গিয়ে ধাক্কা দিয়ে টয়লেট ভেঙে ফেলছে। হ্যাঁ, এখন এটাই চলছে দেশে। মনে আছে না সচিবালয়ে আগুন লেগেছিল? আগুন কে লাগিয়েছিল? প্রথম দিকে সরকার কি, প্রেসার গ্রুপ কি, এরপরে ছাত্র সমন্বয়ক কি, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতাকর্মী কি, সর্বদিক থেকে বিচার বিবেচনার দরকার নেই, তদন্তের দরকার নেই, সব কারা করেছে? ফ্যাসিস্ট করেছে। শেখ হাসিনা আগুন লাগিয়েছে আর ইন্ডিয়া মদদ দিচ্ছে। তো শেষ পর্যন্ত তদন্ত রিপোর্টে কি বের হয়ে আসছিল? যে সেখানে একটা কুকুরের ডেড বডি পাওয়া গেছিল এবং বলছে ইলেকট্রিক্যাল ত্রুটির কারণে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। এরপরে বিমানবন্দরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি? শুরুর দিকে ওই একই ট্যাগিং, দোষ চাপানো, দায় সারার রাজনীতি চলছে। সব ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ইন্ডিয়া করেছে। শেষ পর্যন্ত তদন্ত রিপোর্টে কি আসলো? ইলেকট্রিসিটির ত্রুটি বা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। তাহলে এই যে ট্যাগিং এর রাজনীতি চলছে, এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার যে তারা এখানে যুক্ত থাকুক আর না থাকুক, দোষ চাপিয়ে দাও। ওই যে 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে সংবাদ সম্মেলনে বলতে শোনা গেছিল না যে শিবিরের উপরে চাপিয়ে দাও? তো সেম অবস্থা চলছে। কিছু হচ্ছে তো ফ্যাসিস্টের দোসর শেখ হাসিনা, ইন্ডিয়া, এদের উপরে চালিয়ে দাও। হ্যাঁ, এই দায় সারার রাজনীতি, এই ট্যাগিং এর রাজনীতি এখন চলছে। হাদির উপরে যে ঘটনা ঘটলো, হাদিকে শুট করা হলো, শুরু থেকেই বলা হলো সর্বমহল থেকে এখানে ফ্যাসিস্টের দোসর আছে, এখানে ফ্যাসিস্টের হাত আছে, শেখ হাসিনা এই টার্গেট কিলিং করাচ্ছে, ইন্ডিয়া এখানে মদত দিচ্ছে। তো সবকিছু ভারত করছে, সবকিছু শেখ হাসিনার ফ্যাসিস্টরা করছে। তো দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? দেশের ইন্টেলিজেন্স কই? দেশের পুলিশ বাহিনী কই? আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে অন্যান্য বাহিনী আছে তারা কই? দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কই? উপদেষ্টা কই? তারা কি করছে? তাদের কাজটা কি? দর্শক শ্রোতা, আমি কোনো ফ্যাসিস্টের বা শেখ হাসিনার বা ভারতের এখানে গুণাগুণ গাইতে আসিনি। রিয়েল চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমি বলছি না যে ফ্যাসিস্টের দোসর বা শেখ হাসিনা এরা দুধে ধোয়া তুলসী পাতা, এরা এখানে কোনো অঘটন ঘটাতে চায় না। তারা তো অঘটন ঘটাতে চাইবে, এটাই তো পলিটিক্স। আওয়ামী লীগকে অভ্যুত্থানের মধ্য দিয়ে আউট অফ পলিটিক্স করা হয়েছে। তার মানে তারা কি চুপ করে বসে থাকবে? এটাকে পলিটিক্স বলে? পলিটিক্স তো এটাই যে তারা এই দেশের অবস্থা অস্থিতিশীল করতে চাইবে। তারা তো সুযোগ নিতেই চাইবে, এখানে বিভিন্ন ধরনের অঘটন ঘটাইতেই চাইবে। শেখ হাসিনা তো সেই ষড়যন্ত্র করবেই, ফ্যাসিস্টের দোসররা তো এগুলো করতে চাইবেই। আর ভারত মদত দিচ্ছে, তাই তো? তো ভারত তো মদত, এটা তো চিরন্তন সত্য কথা যে ভারত তো সবসময় চেয়েছে যে বাংলাদেশে যাতে তাদের একটা পাপেট সরকার এখানে সবসময় থাকে। এটা তো তারা চায়, দিনের আলোর মতো পরিষ্কার। এগুলো তো অস্বীকার করার কিছু নাই বা তাদেরকে নির্দোষ বলে গুণাগুণ গাওয়ার কিছু নেই। কিন্তু আমার কথা হলো, দেশের অভ্যন্তরে দেশ রক্ষার দায়িত্ব কার? মানে ফ্যাসিস্ট যদি কিছু করে থাকে, শেখ হাসিনা ষড়যন্ত্র করে থাকে, ইন্ডিয়ার মদদে কিছু হয়ে থাকে, তাই বলে তাদের দোষ, তাদের উপরে দোষ চাপিয়ে দিলেই কি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের ইন্টেলিজেন্স, এই দেশের সরকার, এই দেশের যারা রয়েছে দায়িত্বে, তারা দায় মুক্তি পেয়ে যেতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব তাদের নেই? এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তাদের না? এই যে হাদিকে টার্গেট করে শুট করা হলো, এরপরে কি দেখলাম আমরা? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের ইন্টেলিজেন্স, এই দেশের এখন সরকার, তারা কি করেছে? শুক্রবার জুমার নামাজের পরের ঘটনা, শুক্রবার ফুল একটা দিন গেল বা হাফ দিন গেল বলতে পারেন, শনিবার গেল, রবিবার গেল, সোমবার আসতে যাচ্ছে, এই 3-4টি দিন কি করেছে? তাদের অগ্রগতিটি কি? এই ঘটনা কে ঘটিয়েছে এটা খুঁজে বের করতে কতদিন লাগে এই দেশের ইন্টেলিজেন্সের বা আইন শৃঙ্খলা বাহিনীর? তো গতিটা কতদূর আমরা একটু দেখি যে তারা কি করেছে।
তারা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে। পররাষ্ট্র উপদেষ্টা থেকে বলা হয়েছে আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে সেই দায়ে। বেশ ভালো, আপনি তাকে ডেকেছেন। তো ডাকার পরে কি বলেছেন? বলেছেন ভারতীয় হাই কমিশনারকে তলব করে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ। কে গ্রেপ্তার করবে? হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করবে কে? ভারত। মানে ইন্ডিয়ার সরকারের দায় পড়ছে যে তারা বাংলাদেশে এসে তারপরে মানে এই যে হামলাকারী তাকে গ্রেপ্তার করে দিয়ে যাবে, শুটারকে গ্রেপ্তার করে দিয়ে যাবে। মানে কোন তথ্য প্রমাণের উপরে বেস করে আপনারা একজন হাই কমিশনারকে ডেকে তাকে এই প্রেস রিলিজ বা প্রেস নোট ধরিয়ে দিয়েছেন? মানে আপনাদের কাছে, আমি বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদেরকে বলছি, মানে আপনাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে এই হামলাকারী, এই শুটার ভারতে আশ্রয় নিয়েছে? যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, সেই যথেষ্ট প্রমাণ এভিডেন্স যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা এই দাবিটা করতে পারেন যে ভারত সরকার তাকে গ্রেপ্তার করে আমাদের দেশে হস্তান্তর করুক। বাট আমরা পরবর্তীতে কি দেখলাম? পরবর্তীতে দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার বলছেন যে ওসমান হাদির উপরে হামলাকারীরা সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। মানে সীমান্ত পাড়ি দিয়ে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে গেছে এমন কোনো তথ্যই তো এই পুলিশের কাছে নেই। এরপরে ডিএমপি থেকে ডিরেক্ট ডিক্লেয়ার দিয়ে বলা হলো যে হাদির উপরে হামলাকারী মূল আসামি দেশেই আছে, দেশের বাহিরে যায়নি। তাহলে এই যদি হয় পরিস্থিতি, তাহলে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে আপনারা ইন্ডিয়াকে বলছেন যে আমাদেরকে গ্রেপ্তার করে ধরিয়ে দেন? তাহলে আরেকটু আমন্ত্রণ তাদেরকে জানান যে দয়া করে, আমরা তো গ্রেপ্তার করতে পারতেছি না, তো এই শুটার বা হামলাকারী আমাদের দেশের মধ্যেই আছে, তো আপনারা এসে আমাদের দেশে এসে একটু গ্রেপ্তার করে দিয়ে যান। সেটা বললে আরো ভালো হয় না? তথ্য নেই, প্রমাণ নেই, একজন হাই কমিশনারকে ডেকে আপনি প্রেস নোট বা প্রেস রিলিজ ধরিয়ে দিচ্ছেন, আর সব দায়ভার ইন্ডিয়ার উপরে দিয়ে দিতে চাচ্ছেন। তো ইন্ডিয়া থেকে কি বলছে? ইন্ডিয়া থেকে বলছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে ভারতে বসে বাংলাদেশের সন্ত্রাস, এই যে বক্তব্য, এই অভিযোগ এটি প্রত্যাখ্যান করে দিয়েছে দিল্লি। তো কি হলো শেষ পর্যন্ত? দিল্লি তো প্রত্যাখ্যান করে দিয়েছে। তো এখন কি কাজের গতি আর এগোবে না? তো কাজের গতি কতদূর এগুলো দর্শক শ্রোতা দেখি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের নিরাপত্তায় যারা জড়িত রয়েছে, আমাদের সেই ইন্টেলিজেন্স কতটুকু এগুলো এই 3 দিন পার হয়ে 4 দিনে পড়তে যাচ্ছে আমরা একটু দেখি। আমরা দেখতে পেলাম যে ওসমান হাদির উপরে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার আর 3 জনকে আটক করেছে। বাহ, মোটরসাইকেল উদ্ধার করতে 3 দিন লেগে গেছে। একটা মোটরসাইকেল, ভিডিও ক্লিপসে নাম্বার প্লেট দেখা যাচ্ছে, সেই মোটরসাইকেল উদ্ধার করতে 3 দিন লেগে যায়। হ্যাঁ, এই হলো দেশের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির নজির। আর 3 জনকে আটক করছে। এই 3 জন কারা চলুন দেখি তো একটু। সীমান্ত পারাপার করার কাজে জড়িত 2 জনকে গ্রেপ্তার করছে। বাহ 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 বাহ, মানে গ্রেপ্তার দেখাতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। এই জাতির সামনে মুলা ঝুলাতে হবে গ্রেপ্তারের নামে। একটা তদন্ত হচ্ছে বা একটা প্রসেসে এগুচ্ছে, এটা তো এই জাতিকে দেখাতে হবে। তাই শুরু হয়ে গেছে ভেলকিবাজি। এই ভেলকিবাজির 2 জনকে গ্রেপ্তার দেখাতে হবে, তাই গ্রেপ্তার করে দিয়েছে। আরে ভাই, সীমান্ত পারাপারে তারা বৈধভাবে করুক আর অবৈধভাবে করুক, সেটা অবৈধভাবে করলে সেটা অন্যায় হোক, সেটা ভিন্ন বিষয়। মানে এই যে এদেরকে গ্রেপ্তার করেছেন, মানে কি জাস্ট গ্রেপ্তার দেখানো লাগবে তাই? না এদের সাথে কোনো যোগসাজশ আছে? বলা হচ্ছে ডিএমপি থেকে এখন পর্যন্ত দেশের মধ্যেই আছে, দেশের মধ্যেই শুটার এখনো আছে। তো এই সীমান্ত দিয়ে আপনি যারা পারাপার করে তাদেরকে গ্রেপ্তার করে কি করবেন? আর এইগুলো করতে 3-4 দিন লেগে যায় এই ধরনের একটা সিরিয়াস বিষয় নিয়ে। এরপরে আমরা কি দেখলাম দর্শক শ্রোতা দেখি একটু, যে মোটরসাইকেলের মালিককে 3 দিনের রিমান্ডে দিছে। বাহ, ভালো। একটা মোটরসাইকেলের মালিকরে ধরে 3 দিনের রিমান্ডে দিছে, বহুত কিছু উদ্ধার করে ফেলছে। হ্যাঁ, দর্শক শ্রোতা বলতে পারেন যে ঘটনা বের করতে হলে ধারাবাহিকভাবে যেতে হবে। বাই সার্কেলে যেতে গেলে প্রথমে সেই নাম্বার প্লেট দেখে মোটরসাইকেল উদ্ধার করতে 3 দিন লেগেছে, তারপরে 3 দিনের রিমান্ড দিছে। তার মানে একটা মোটরসাইকেল উদ্ধার করে তার মালিকরে ধরতে 3 দিন লেগে যায়। এই হলো দেশের অবস্থা। আচ্ছা, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তো এখন নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে মন্ত্রীর জায়গায়, তাই না? মানে তার কাজ কি, তিনি কি করছেন? চলুন তো একটু, যে তিনি বর্তমানে দেশে কি করছেন, তার কাজটা কি, এই বিষয়ে আমরা একটু দেখে আসি, তার আলামতগুলো দেখে আসি।
স্বরাষ্ট্র উপদেষ্টা রান্না বিশেষজ্ঞ হয়ে গেছে। তিনি খুঁজতেছে যে মাংস আর আলু কি পরিমাণে আছে, আলু বেশি না মাংস বেশি, তাই নিয়ে পরিস্থিতিটা দেখেন। একটা স্পুন হাতে নিয়ে অস্থির হয়ে গেছে যে কোন সময় উঠাবে, এরপরে মুখে দিয়ে সে টেস্ট করবে। আর দেখি কি করতেছে, চলুন। জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেক্ষেত্রে নির্বাচনে আমি বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এই হলো দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, কল্পনা করতে পারেন? আচ্ছা, আমাদের দেশে এখন বাণিজ্য উপদেষ্টা আছে না? আছে তো। কৃষি উপদেষ্টা কি আলাদা করে আছে? আমার জানা নেই। তো এই বাণিজ্য উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা তাদের কাজ কি? এই আলুর দাম বাড়ছে না পেঁয়াজের দাম বাড়ছে না কোথায় কি হচ্ছে, এরপরে তরকারির ভিতরে মাংস বেশি না আলু বেশি, এগুলো পরখ করে দেখার দায়িত্ব কি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর? দেশে শুট করা হচ্ছে যত্রতত্র অবৈধ অস্ত্রের ঝনঝনানি চলছে, সেখানে তাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করা হচ্ছে যে দেশে যে অবৈধ অস্ত্র আছে, যেগুলো অভ্যুত্থানের সময় দেশের সকল পুলিশ ফাঁড়িতে লুট করে, হামলা চালিয়ে, অগ্নিসংযোগ ঘটিয়ে পুলিশ ফাঁড়ি থেকে, থানা থেকে লুট করে নেওয়া হয়েছিল, এবং তার প্রায় অর্ধেকের মতো, ১৫০০-এর মতো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি, সেগুলোর কি খবর তাই জানতে চাচ্ছে। আর সেখানে নিয়ে গেছে আলু পেঁয়াজের দাম কত বাড়ছে কত কমছে, তার এখন মাথা ব্যথা সেগুলো নিয়ে। বুঝেন দেশের অবস্থা? তাহলে এই দেশে যে যেই দেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের কাজ রাইখা সে অন্য কাজে মগ্ন, তো সেই দেশে কোনো একটা ঘটনা ঘটলে তার দায় দিয়ে দেবেন গণহারে ফ্যাসিস্টের উপরে, তার দায় দিয়ে দেবেন শেখ হাসিনার উপরে, তার দায় দিয়ে দেবেন ইন্ডিয়ার উপরে। এটাই তো পলিটিক্স, নাই তাই না? এই পলিটিক্সই তো চলছে দেশে। আচ্ছা, এবার আসি কনক্লুশনে এসে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ২৪-এর অভ্যুত্থানের পর জঙ্গিদের এবং সিরিয়াল কিলারের মতো বিভিন্ন এই যে খুনি যারা বা সন্ত্রাসী যারা, যাদেরকে শেখ হাসিনার আমলে বছরের পর বছর কারাগারে ঢুকিয়ে রাখা হয়েছিল, সাজা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল, তাদেরকে অভ্যুত্থানের পরে ছেড়ে দিয়েছিল কে? অনেক জঙ্গি বের হয়ে আসছে না? অনেক সন্ত্রাসী বের হয়ে আসছে না? বুয়েটের আবরার ফাহাদ হত্যার শাস্তি শেখ হাসিনা দিয়েছিল না? মানে শেখ হাসিনার সরকারের সময় আদালত থেকে বিচার হয়েছিল না? সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল না? তারা ভিতরে ছিল না সেগুলো? তাদের মধ্য থেকে অনেকে, সেই আসামিগুলোকে বের করে দিয়েছিল কে? ২৪-এর অভ্যুত্থানের পর একের পর এক এই জঙ্গি, এই সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, সিরিয়াল কিলারের মতো সন্ত্রাসীদেরকে যে বের করে দিয়ে এই দেশে অবাধে বিচারণ করার সুযোগ করে দেওয়া হয়েছে, এটা কে করেছে? এই দায় কার? এই দায়ও কি শেখ হাসিনার? এই দায় কি ফ্যাসিস্টের? এই দায়ও কি ইন্ডিয়ার? এই দায়ও গণহারে তাদের উপরে দিয়ে দিবেন? লুট হওয়া অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একটি মহল, একটি গোষ্ঠী। সন্ত্রাসীদের, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছেন জেল থেকে, তারা বিচরণ করছে সর্বত্র। আর এই যে শুটার, এই শুটারের সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা আছে, ভালো, তার মানে সে একজন কি ফ্যাসিস্ট। তাকে র্যাব গ্রেপ্তারও করলো কিছুদিন আগে। জামিন পাইল কিভাবে? জামিনটা দিয়েছে কে? আমি যতদূর জেনেছি দুইটা অস্ত্রের মামলা ছিল তার নামে। যারা আদালত অঙ্গন, আইন আদালত বুঝেন, বা যারা অ্যাডভোকেট আছেন বা কিছু আমার কথা শুনছেন, আপনারা ভালো করে জানেন যে অস্ত্র মামলার ক্ষেত্রে জামিন পাওয়াটা, বেইল পাওয়াটা কতটা কঠিন কাজ। তার মধ্যে আবার দুটো জিনিস, এই দুটো জিনিস থাকলে তার জামিন পাওয়া মানে এত সহজ? কত মাস লাগে জামিন পেতে বলুন তো এই ক্ষেত্রে? তো তাকে র্যাব গ্রেপ্তার করলো, ধরে নিয়ে গেল, কয়েকদিন পর তাকে জামিন দেওয়া হলো। জামিনটা দিয়েছে কে? শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা জামিনের ব্যবস্থা করিয়ে দিয়েছে? ফ্যাসিস্টরা ব্যবস্থা করে দিয়েছে?
না ইন্ডিয়া চাপ দিয়েছে আপনাদেরকে তাকে জামিন দেওয়ার জন্য? তাকে জামিন দেওয়া হলো কেন? তিনি প্রকাশ্যে আসতে পারলো কেন? কেন আসতে পারলো বলুন? এই ব্যবস্থা কে করে দিয়েছে? তাহলে এই যে গণহারে ফ্যাসিস্টের দায় দেয়া হচ্ছে, এই যে একটা ট্যাগিং এর রাজনীতি চলছে, দায় সারার রাজনীতি দেশে চলছে, এর ভবিষ্যৎ কোন দিকে? এজন্যই অভ্যুত্থান ঘটিয়েছিল দেশের মানুষ। এজন্যই তাহলে শত শত মানুষ জীবন দিয়েছে অভ্যুত্থানে। যেই জীবনের বিনিময়ে এখন দেশে রাজনীতি চলছে, যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছি। তো এই হলো নতুন স্বাধীনতার নমুনা। আর কিছু হলেই সব দোষ ওই নন্দ ঘোষের, যত দোষ নন্দ ঘোষ, তাই না? দর্শক শ্রোতা, অনেক কিছু বলে ফেলছি, আরো কিছু বললে সেটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, তাই কথা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ নাক কান খোলা রেখে চারদিকের সিচুয়েশন বোঝার চেষ্টা করবেন, সচেতন থাকবেন। দেশের অবস্থা বেশি ভালো না, সামনের দিকে দেশের অবস্থা মনে হয় আরো খারাপের দিকে যাচ্ছে। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।